রচনা প্রায় দিনই সবার জন্য ভালো মন্দ ডিনার রান্না করে। আজকে সে ডিনারে নান এবং বাটার চিকেন রান্না করে। সে যখন ডাইনিং টেবিলে রাতের খাবার পরিবেশন করে তখন তার শ্বশুরবাড়ির লোকেরা কিছুতেই খেতে আসতে চায় না। আমি আর কতক্ষণ খাবার নিয়ে বসে থাকবো? মা বাবাকে ডাকলাম, বলল খিদে নেই, তাই খাবে না। ওইদিকে দিয়ার ঘরে গেলাম, দরজা বন্ধ। আর তোমার ভাই, উনি বাথরুমে গিয়ে বসে গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করছে, কোনো সাড়া দিল না। এখন তুমি ল্যাপটপ নিয়ে বসে আছো। তোমরা কি ডিনার করবে না? প্রত্যেকদিন রাত্রিবেলা খাবার খাওয়া নিয়ে আমার নাটক একদম ভালো লাগে না। ডিনার নিয়ে এত সিন ক্রিয়েট করার কি আছে? তোমার যদি খিদে পাই তাহলে খেয়ে নাও, আমার এখন অনেক কাজ আছে, আমি খেতে পারবো না। এমন করে বলছো যেন কোথাকার রাজকুমার। এখন আমি খেতে পারবো না, রাত্রি 10টা বাজে। এখন যদি খেতে না পারো তাহলে কখন খেতে পারবে? মাঝরাতে উঠে যদি খিদে পেয়েছে বলো, তখন কিন্তু একটা মারও বাইরে পড়বে না। আমাকে কি ঝি বলে মনে হয় নাকি? এভাবেই রচনা তার স্বামীর উপর রাগারাগি করতে থাকে। ঠিক তখনই হঠাৎ করে দরজায় বেল বেজে ওঠে আর দিয়া তখনই দৌড়ে গিয়ে দরজা খোলে। দরজার বাইরে ডেলিভারি বয় দাঁড়িয়ে থাকে। এত তাড়াতাড়ি ডেলিভারি দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। এই নিন আপনার পেমেন্ট। দিয়া অনলাইনে গরম গরম নুডলস তার সাথে চিলি চিকেন অর্ডার করে, কারণ আজকে তার চাইনিজ খেতে খুব ইচ্ছা করে। দিয়া যখন প্লেটে করে গরম গরম চাইনিজ খাবার খায় তখন রচনা ভীষণই রেগে যায়। আমি তোমাদের সবার জন্য বাটার চিকেন আর নান রান্না করলাম, আর তুমি অনলাইনে নুডলস অর্ডার করিয়ে খাচ্ছ। আমাকে ইনসাল্ট করার কি মানে হয়? তোমার যখন বাইরের খাবার খেতে ইচ্ছা করছিল তখন তোমরা আমাকে বললেই পারতে, আমি রান্না বান্না করতাম না। তোমার কি মনে হয় আমি তোমাদের পুষে রাখা চাকর, নাকি আমার রান্না করতে খুব ভালো লাগে? এত নাটক করছো কেন বৌদি? ওই তো পাতলা পাতলা কয়েকটা নান আর তার সাথে কোনো রকমের চিকেন রান্না করেছো। আমারও সব খাওয়ার ইচ্ছা নেই। আমি অনলাইনে নিজের মতো খাবার অর্ডার করে নিয়েছি। তুমি তোমার মতো খেয়ে নিয়ে বাকি খাবারগুলো ফ্রিজে তুলে রেখে দাও। এই শুনে রচনা রাগে গজগজ করতে করতে নিজের মতো ডিনার করে নেয়। কিছুক্ষণের মধ্যেই রচনা তার দেওর বিকাশকে বাড়ি থেকে বেরোতে দেখে। তুমি এত রাত্রিবেলা কোথায় যাচ্ছ? ডিনার করবে না? তোমরা সবাই মিলে যদি এরকম করো তাহলে আমি কি করব বলো তো? আই এম ভেরি সরি বৌদি, আমি তোমাকে বলতে ভুলে গেছি যে আজকে আমি বাইরে ডিনার করব, কারণ ফুটবল খেলার ফাইনাল আছে তো, সুতরাং বন্ধুদের সাথে ফাইনাল খেলা দেখবো আর খাওয়া দাওয়া করব, তাই আমি বাড়িতে ডিনার করব না। এভাবেই যে যার নিজের মতো রাত্রিবেলা খেয়ে নেয়। এমনকি মলয়ও তার বোনের নিয়ে আসা চাউমিন এবং চিলি চিকেন খায়। তাই রচনা রেগে একেবারে লাল হয়ে থাকে। তাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারা চুপচাপ রান্নাঘরে গিয়ে বেসিনে প্লেট রেখে চলে যায়। তোরা গিলবি আর আমি প্লেট পরিষ্কার করব? ঠিক আছে, কালকে সকালে তোদেরকে উচিত শিক্ষা দেব, আমিও কম নই। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সবাই যখন ব্রেকফাস্ট টেবিলে আসে তখন, কি গো, কোথায় গেলে? খিদে পেয়েছো তো? তাড়াতাড়ি ব্রেকফাস্ট দাও, তারপরে তো আবার অফিসে যেতে হবে, একটা গুরুত্বপূর্ণ মিটিংও আছে। বৌমা, আমাদের চিনি ছাড়া লিকার চা হলো? তোমার শ্বশুর মশাই আজকে চিড়ের পোলাও খাবে। তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে চলে এসো। কালকে রাতে খাইনি, তাই আজকে খুব খিদে পেয়ে গেছে। সবাই মিলে ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করে। এমন সময় বাড়ির বউ রচনা গতকাল রাত্রিবেলার খাবার মাইক্রো ওভেনে গরম করে নিয়ে চলে আসে। এ কি, তুমি বাসি খাবার গরম করে নিয়ে আসলে কেন? আমরা কালকে রাত্রিবেলার খাবার ব্রেকফাস্টে খেতে পারবো না। পরে তুমি এগুলো গরম করে খেয়ে নিতে, আমাদের টাটকা ব্রেকফাস্ট বানিয়ে দিতে তোমার এত সমস্যা? হ্যাঁ মা, আপনাদেরকে টাটকা খাবার খাওয়াতে আমার খুব সমস্যা হয়। কালকে রাত্রিবেলা আপনাদের জন্য টাটকা টাটকা খাবার রান্না করলাম, কিন্তু আপনাদের তো মুখে রুচলো না। সকালবেলা আমার আর ব্রেকফাস্ট বানানোর কোনো মুড নেই, তাই এই বাসি খাবারগুলো খেতে হলেই খেয়ে নিন, না হলে নিজেদের মতো ব্রেকফাস্ট বানিয়ে নিন, সিম্পল ব্যাপার। রচনা এই কথা বললে তাদের আর কিছু করার থাকে না। বাধ্য হয়ে সবাইকে গতকাল রাত্রিবেলার বাসি খাবার ব্রেকফাস্ট হিসেবে খেতে হয়। এভাবেই রচনা তার শ্বশুরবাড়ির লোকেদেরকে শায়েস্তা করতে পেরে মনে মনে খুবই খুশি হয়। কিছুক্ষণ পর রচনা যখন রান্নাঘরে গিয়ে দুপুরের লাঞ্চ রান্না করতে শুরু করে, এমন সময় মলয় তাকে অফিস থেকে ফোন করে বলে, হ্যালো রচনা, আজকে না তোমাকে রাত্রেবেলা ডিনার রান্না করতে হবে না, আমি সবার জন্য গরম গরম মাটন বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে আসবো, তাই তুমি আর ডিনার রান্না করতে চেও না, বুঝেছো? ও তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি একবার বাপের বাড়ি থেকে ঘুরে আসবো। অনেকদিন মা বাবার কাছে যাওয়া হয় না। সকালবেলা অতগুলো কথা শোনালাম বলে কিছু মনে করো না। আসলে রাত্রিবেলা আমার রান্না করতে খুব কষ্ট হয়, আর তারপর তোমরা যখন ওই খাবারগুলো খাও না তখন আরো বেশি কষ্ট হয়। আরে সেই জন্যই তো আজকে বাড়ি থেকে খাবার নিয়ে যাচ্ছি, তাই তোমার আর কষ্ট হবে না। স্বামীর কথা শুনে রচনা খুব খুশি হয়।
বিকেল হতে না হতেই রচনা তার শাশুড়ি মাকে জানিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে যখন বাপের বাড়ি থেকে ফিরে আসবে তখন তার বাবা মা তার শ্বশুর বাড়ির সবার জন্য ভালো ভালো মিষ্টি প্যাক করে দেয়। অন্যদিকে মলয় অফিস থেকে ফেরার পথে গরম গরম মটন বিরিয়ানি এবং চিকেন চাপ কিনে নিয়ে আসে। কিন্তু দুঃখের বিষয় সেই দিনও রচনা সবার জন্য ডিনার পরিবেশন করে বসে থাকে। এবার জল কিন্তু আমার মাথার উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে। আজকেও রাত্রিবেলা কেউ ডিনার করবে না? রচনা তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের ঘরে যায়। সে যখন রাত্রিবেলা মটন বিরিয়ানি এবং চিকেন চাপ খাওয়ার কথা বলে, পুটনি বৌমা, তোমার মতলব ভালো মতোই বুঝতে পারছি। সকালবেলা আমাদের বাসি নান আর চিকেন খাইয়েছো বলে আজকে আমাদের শরীর খারাপ করেছে। তার উপর এই বুড়ো বয়সে এখন আমরা রাত্রিবেলা মটন বিরিয়ানি আর চিকেন চাপ খাবো? আমি আর তোমার শ্বশুর মশাই জল বাতাসা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। তুমি এখন ওই খাবারগুলো বরং তোমার বাপের বাড়ির লোকেদেরকে প্যাক করে পাঠিয়ে দাও, ওরা খেয়ে নেবে। একদম ফালতু কথা বলবেন না। আমার বাপের বাড়ির লোকেদেরকে টানছেন কেন? ওরা কি বিরিয়ানি কিংবা চিকেন চাপ খেতে পায় না? আপনাদের প্রত্যেকের রাত্রিবেলা বুড়ো বয়সে ঢং হয়েছে। ঠিক আছে, খেতে হবে না, আমার কি, আমি তো খেয়ে নেব। রচনা এই কথা বলে ডিনার করতে বসে। এমন সময় তার স্বামী, দেওর এবং ননদও একসাথে খাবার খেতে বসে। সামান্য খাবার খেতে না খেতেই দিয়ার ফোনে নোটিফিকেশন চলে আসে। কালকে আমাকে কলেজে প্রজেক্ট সাবমিশন করতে হবে। ও মাই গড, আমাদের টিচারগুলো আগে কিছু বলবে না, শেষ সময়ে এসে মেসেজ করবে, বৌদি আমি আর খাবো না, তুমি খেয়ে নাও, আমি গিয়ে আমার প্রজেক্টটা কমপ্লিট করে নিই। দিয়া এই বলে খাবার টেবিল ছেড়ে উঠে যায়। অন্যদিকে বিরিয়ানিটা একটু বেশি তৈলাক্ত হওয়ায় মলয় এবং বিকাশ সেই খাবার খেতে পারে না। এতে করে অনেকটা বিরিয়ানি এবং চিকেন চাপ বেঁচে থাকে। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করার সময় দিয়া সবাইকে রুটি আর সবজি পরিবেশন করে, কিন্তু প্রত্যেকটা রুটি কেমন যেন সাদা সাদা হয়ে থাকে। এ কি বৌদি, কিছুক্ষণ আগে গরম গরম রুটি করলে আর রুটিগুলো এরকম সাদা সাদা হয়ে গেল কেন? তরকারি থেকেও কেমন একটা গন্ধ বেরোচ্ছে, কি ব্যাপার বলো তো? তোমাকে কে বলেছে আমি কিছুক্ষণ আগে রুটি তৈরি করলাম? 5 দিন আগে রাত্রিবেলা রুটি আর তরকারি রান্না করেছিলাম, কিন্তু তুমি সেদিন বলেছিলে তোমার নাকি রাত্রিবেলা রুটি তরকারি খেতে ইচ্ছে করছে না, আর তোমার পরিবারও একই কথা বলেছিল। তারপর তোমরা একসাথে সবাই মিলে রেস্টুরেন্টে ডিনার করেছিলে, তাই তোমাদের ভাগে রুটি তরকারি আমি সেদিন ফ্রিজে তুলে রেখেছিলাম, সেটাই গরম করে ব্রেকফাস্টে খাওয়াচ্ছি। রুটির উপর কিছু না, সাদা সাদা ব্যাঙের ছাতা হয়েছে। এও, তুমি আমাদের পচে যাওয়া খাবার খাইয়ে মারতে চাইছো? এই খাবারগুলো দেখে আমার জাস্ট ঘৃণা করছে। আই হেট দিস। সত্যি বৌমা, আমরা রাত্রেবেলা ডিনার করছি না বলে সেই খাবার সকালবেলা খাওয়ানোর তো কোনো দরকার নেই, তাই না? যেদিন আমরা রাত্রেবেলা ডিনার করবো না সেদিনের খাবারগুলো ফেলে দেবে, তাহলেই তো হয়ে গেল। আমরা জানি তোমাকে সবার জন্য রান্না বান্না করতে হয়, বাট আমাদের যদি খেতে ইচ্ছে না হয় তাহলে আমরা কি করতে পারি? কালকে আপনাদের ছেলে বাইরে থেকে বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে আসলো, আপনাদের সেটাও খেতে ইচ্ছে করলো না? আমি তো ভেবেছিলাম আপনাদের সকালবেলা ওই বিরিয়ানি আর চাপ খাওয়াবো। রচনা এই কথা বলে তার শ্বশুরবাড়ির লোকেদের একেবারে চুপ করিয়ে দেয়, কিন্তু তার পরিবারের লোকেরাও কম নয়। দেখতে দেখতে এভাবে ক্যালেন্ডারের পাতায় বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাত্রিবেলা সবার ভীষণ পরিমাণে খিদে পায়, তাই সবাই মিলে রচনাকে ডাকাডাকি করতে শুরু করে। বৌদি, কলেজ থেকে আসার পর আমার খুব খিদে পেয়ে গেছে, সেই কখন থেকে তোমাকে ডাকছি, তুমি তো শুনতেই পাচ্ছিলে না। বিকেলবেলা চা আর পকোড়া বানিয়ে তো খাওয়ালে, রাত্রেবেলা ডিনার দেবে না? ডিনার? সেটা আবার কি? ওখানে অ্যাকোয়াগার্ড লাগানো আছে, গ্লাস ভর্তি করে জল খেয়ে নাও, তাহলেই তো ডিনার হয়ে যাবে। আমি আজকে হাতে মেহেন্দি পরে বসে আছি, এই দেখো, আমি তো আজকে আর রান্না বান্না করতে পারবো না। প্রত্যেকদিন তোমাদের রাত্রে খিদে পায় না, আর আজকেই রাত্রিবেলা তোমাদের খিদে পেয়ে গেল, কি মুশকিল বলো তো? রচনা এই কথা বললে বিকাশের খুব রাগ হয়, তাই বিকাশ সবার জন্য গরম গরম খাবার অনলাইনে অর্ডার করে দেয়। সেই খাবার খাওয়ার পরও রাত্রিবেলা অনেকটা খাবার বেঁচে যায়। পরের দিন সকালবেলা যখন লতা দেবী রচনাকে সেই রাত্রিবেলার খাবার ব্রেকফাস্টে খেতে বলে, তখন না না, আমার পক্ষে বাসি খাবার খাওয়া সম্ভব নয়, আপনারা বরঞ্চ কালকে রাত্রিবেলার খাবার গরম করে খেয়ে নিন। আমি আমার জন্য ম্যাগি বানিয়ে নিয়েছি, আমি ম্যাগি খাবো। ও মা, কি সাংঘাতিক! তুমি নিজে বাসি খাবার খেতে পারবে না, কিন্তু আমাদেরকে রোজ রোজ বাসি খাবার খাওয়াতে তোমার কষ্ট হয় না? আমার কষ্টটা আপনারা বুঝবেন না, সুতরাং বেকার বলে লাভ নেই। আর হ্যাঁ, কিছুক্ষণ পর আমি আপনাদেরকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব, তাই আপনারা তৈরি হয়ে নেবেন। রচনা এই কথা বললে তার শ্বশুরবাড়ির লোকেরা ভীষণই অবাক হয়। কিছুক্ষণ পর সবাই ঘুরতে যাওয়ার জন্য তৈরি হয়।
সেদিন সকালবেলা রচনা বড় বড় হাঁড়ি ভর্তি ভাত এবং তার সাথে মাটন কষা রান্না করে। তারা যখন একসাথে ঘুরতে যাবে বলে বাড়ি থেকে বেরোয়, রচনা তখন সেই খাবারগুলো গাড়িতে তুলে নেয়। কি ব্যাপার বৌদি, তুমি সকাল থেকে এত ভালো ভালো খাবার রান্না করে গাড়িতে তুললে কেন? আমরা কি পিকনিক করতে যাচ্ছি নাকি? আগে আমরা যাই, তারপরেই বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই রচনা একটা বড় অনাথ আশ্রমের সামনে গিয়ে পৌঁছায়। সেই আশ্রমের ভেতর থেকে রচনার বাবা দীনেশ বাবু বাইরে বেরিয়ে আসে, কারণ দীনেশ বাবুই সেই অনাথ আশ্রমের দেখাশোনার দায়িত্বে থাকে। আমি আজকে আপনাদেরকে অনাথ আশ্রম ঘোরাতে নিয়ে এসেছি। এখানে হাজার হাজার বাচ্চা আছে যারা প্রত্যেকদিন খুব একটা ভালো মন্দ খাবার খেতে পায় না, আর যখন ভালো মন্দ খেতে পায় তখন তারা সম্পূর্ণভাবে পুরো পেট ভরে খেতে পারে না। তাই অন্ন নষ্ট করা এদের কাছে পাপীর সমান। আমি যখন রাত্রিবেলা আপনাদের জন্য কষ্ট করে ভালো মন্দ খাবার রান্না করি, তখন আপনারা কেউ খেতে চান না, আর পরের দিন সকালবেলা যখন আপনাদেরকে রাতের বাসি খাবার খেতে বলি, তখন সেটাও আপনারা ফেলে দিতে বলেন। তাই আজকে আপনারা অন্নের মূল্য ঠিক বুঝতে পারবেন। আমি তোদের গাড়ি থেকে ভাত আর মাটন কষা নামিয়ে নিয়েছি। আমি সব বাচ্চাদেরকে খাবার পরিবেশন করছি, আপনারা বরং আমার সাথে আসুন। এই বলে দীনেশবাবু অনাথ আশ্রমের প্রত্যেক বাচ্চাদের গরম গরম ভাত এবং মাটন কষা পরিবেশন করে। অত ভালো খাবার দেখে প্রত্যেকটা বাচ্চা ভীষণ পরিমাণে খুশি হয়ে ওঠে। তারা হই হুল্লোড় করে ভাত এবং মাটন কষা খেতে শুরু করে দেয়। তাদের থালায় একটা দানাও বাড়তি অপচয় হয় না। সত্যি বৌমা, এতদিন খাবারের মূল্য আমরা বুঝতে পারিনি, তাই যখন খেতে পারতাম না তোমাকে বলতাম খাবারগুলো ফেলে দাও। বাসি খাবার খাওয়া উচিত নয় এটা জানি, কিন্তু তাই বলে রাত্রিবেলা খাবার নষ্ট করাও তো ঠিক নয়। তুমি আমাদের জন্য অনেক কষ্ট করে রান্না বান্না করো, কিন্তু আমরা তার মূল্য দিতে পারি না। তুমি আমাদের ক্ষমা করে দাও বৌমা। আপনারা যে বুঝতে পেরেছেন এটাই অনেক। আজকে থেকে দয়া করে আর খাবার দাবার নষ্ট করবেন না। আর হ্যাঁ, যদি আপনারা মনে করেন খাবার নষ্ট করবেন, তাহলে কিন্তু আমি আবার রাত্রিবেলার খাবার পরের দিন সকালবেলা গরম করে খাওয়াবো। রচনার কথা শুনে কেউ আর খাবার অপচয় করবে না বলে কথা দেয়। সেদিন অনাথ আশ্রমে প্রতিটি বাচ্চার মুখে হাসি ফোটাতে পেরে রচনা এবং তার পরিবারের লোকেরা খুবই খুশি হয়। সেদিনের পর থেকে রচনার পরিবারের লোকেরা সময় মতো খাবার খেয়ে নেয়। তারা আর কেউ কখনো খাবার অপচয় করে না। তাই রচনারও আর তার পরিবারকে বাসি খাবার খাওয়ানোর প্রয়োজন পড়ে না। জালালপুরে সঙ্গীতা ও কামিনী নামের দুই বন্ধু সারাক্ষণ একই সঙ্গে ঘোরাফেরা করত। দূর সম্পর্কে তারা বোন হলেও ছোটবেলা থেকেই তারা একে অপরের খুব ভালো বন্ধু ছিল। তারা দুজন সব সময় একসঙ্গে থাকলেও তাদের মতামত ভিন্ন ছিল। এমনই একদিন তারা একটি ক্লাবের পার্টিতে গিয়েছিল এবং সেখানে তারা কয়েক জোড়া কাপলকে দেখতে পায়। এই কামিনী, দেখেছিস ওই কাপলগুলোকে? ওরা কতই না রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছে বল। একে অপরের কাঁধে হাত দিয়ে ডান্স করছে। কোন দিক থেকে সময় কাটছে ওরা কিছুই বুঝতে পারছে না। রোমান্টিক না ছাই, এমনও তো হতে পারে ছেলেটা মেয়েটাকে জোর করে এইসব করতে বাধ্য করছে, অথবা মেয়েটা চাপেই বেচারা ছেলেটাকে নাচতে না পারলেও নাচতে হচ্ছে। তোর তো সবকিছুতেই এরকম চিন্তা ভাবনা। তুই প্রেম ভালোবাসার মাধুর্য সম্পর্ককে কখনোই বুঝতে পারবি না, বুঝেছিস? ভালোবাসা কত ভালো একটা অনুভূতি, দেখিসনি দুজন দুজনকে ভালোবেসে সবকিছুই ত্যাগ করে দিতে রাজি হয়, যেমন লায়লা মজনু। আর এভাবেই তারা সারা জীবন প্রেমিকদের গল্পতে জায়গা করে নিয়েছে। তুই তো লেকচারটা একটু বন্ধ কর। তোরা যেগুলো দেখেছিস ওগুলো সবটাই সিনেমাটিক গল্প, নাটক মাত্র। ওগুলো করে তোদের থেকে ওরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিয়েছে। বাস্তব জীবনে এরকম কখনোই ঘটে না, আর ঘটলেও সেটা বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। এভাবেই সঙ্গীতা তাকে ভালোবাসার পক্ষে বোঝানোর চেষ্টা করলেও ঠিক কামিনী তাকে তার বিপক্ষেই বোঝানোর চেষ্টা করছিল। আসলে কামিনী এরকমই ছিল। সে প্রেম ভালোবাসাকে একেবারেই বিশ্বাস করত না। সে ভাবত প্রেম ভালোবাসা একটা ছলনা মাত্র। তারা কথাবার্তা বলছিল, পাশ থেকে সুভাষিস তাদের সমস্ত কথাই শুনছিল। তাদের কাছে এসে বলে, এক্সকিউজ মি, ক্যান আই সিট হিয়ার? যদি তোমাদের আপত্তি না থাকে তো। আপত্তি কিসের? এই হোটেলটা কি আমার বাবার নাকি যে আমি আপত্তি করব? আর তোমার বসা নিয়ে প্রথম থেকে কারোর কোনো আপত্তি নেই, আমার আবার কিসের সমস্যা হবে? আরে আমি সেটা বলতে চাইনি। তুমি এত চটে যাচ্ছ কেন? এগুলো তো ঠান্ডা মাথাতেই বলতে পারো, তাই না?
আসলে আমি তোমাদের পিছনের সিটেই বসেছিলাম, আর তোমাদের কয়েকটা কথা আমার কানে পড়লো, তাই ওই বিষয়ে আমি কিছু বলবো আর কি। কামিনীর কথাবার্তা শুনে সেই কেমন মেয়ে শুভাশিস একটু হলেও ধারণা পেয়েছিল। হ্যাঁ, বলতেই পারো, তোমারও অধিকার আছে ফ্রিতে জ্ঞান দেওয়ার। এর থেকে তো তাই শুনছিলাম, এখন তুমিও বাদ থাকবে কেন? আর হ্যাঁ, আমার কথাবার্তা এরকমই, সহ্য করতে পারলে থাকো, আর না হলে কেটে পড়ো। তুমি আমার লাভার নও যে তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতে হবে। এই যে দেখছেন তো, তাহলে প্রেমিক হলে তুমিও মিষ্টি কথা বলতে। আসলে মানুষ এরকমই সমাজবদ্ধ জীব। একটা মেয়ের যেমন ছেলেকে প্রয়োজন, ঠিক তেমনই একটা ছেলের একটা মেয়েকে প্রয়োজন। ওসব না হয় বাদই দাও, তুমি এটা তো মানো একটা সফল ব্যক্তির পিছনে একটা মেয়ের হাত থাকে, মানে তার ভালোবাসা, স্নেহ, পরিশ্রম সবকিছু এগুলোর মধ্যে ধরতে পারো। হ্যাঁ, তাহলে তুমি এটাও শুনে নাও, একটা যদি সফল ব্যক্তি থাকে, ঠিক তার বিপরীতে হাজারটা অসফল ব্যক্তিও থাকে। তাহলে সেগুলো কি সবই মেয়েদের দোষ দেবে? আসলে এসব কিছুই মান্য নয়। মানুষ সফল হলে তার কর্মফলেই হয়। যত সব। এই সঙ্গীতা, তুই বাড়ি যাবি তো? চল, আমি উঠছি এবার। এই বলে তারা দুজনে সেদিন সেখান থেকে বাড়ি চলে যায়। বেচারা শুভাশিস তাদের কাছে বসাটাই তার ভুল হয়েছে বলে মনে করতে থাকে। বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন সঙ্গীতা ও কামিনী অটোয় করে কোনো এক জায়গায় বেরিয়েছিল। সারা রাস্তায় তারা দুজনে প্রত্যেকবারের মতোই ছেলেদের নিয়ে আলোচনা করছিল। অটোওয়ালার মনে মনে খুব রাগ হচ্ছিল, কিন্তু সে কিছুই বলতে পারছিল না। শেষে অটো থেকে নামলে, এই সঙ্গীতা, আমার মানি পার্সটা আমি পাচ্ছি না রে, মনে হয় ওটা বাড়িতেই ফেলে এসেছি। এবার কি হবে? আমি অটো ভাড়া দেবো কিভাবে, আর বাড়িতেই বা যাবো কিভাবে? এ কি বলছিস? তুই টাকা নিতে মানা করলি, তাই আমিও তো টাকা নিয়ে আসিনি। এই যে দাদা, বলছি কি আপনাকে অটো ভাড়াটা পরে দিলে হবে না? কি বাকি আর আপনাদের? আসলে ম্যাডাম, উনি তো ছেলেদেরকে বিশ্বাসই করেন না, তাহলে ছেলেদের থেকে সাহায্য কেন চাইছে? ম্যাডাম, আপনি যদি একা হতেন তাহলে আমি নিঃস্বার্থে যেতে দিতাম, কিন্তু ওই ম্যাডামটার জন্য আপনিও পাবেন না। যান যান, ভিক্ষে করে টাকা নিয়ে আসুন। ও সরি, আপনি তো আবার ছেলেদের থেকে ভিক্ষাও নেবেন না। সেদিন অটোওয়ালা এভাবেই কামিনীকে অপমান করছিল। ঠিক তখনই সেখান থেকে সুভাষিস যাচ্ছিল। সে অটোওয়ালাকে বলে, আরে দাদা, আপনি ওর কথাই কিছু মনে করবেন না, ও একটু এরকমই, আর আমার পরিচিত। এই নিন আপনার ভাড়া। এভাবেই সেদিন হঠাৎই এসে সুভাষিস তাদেরকে সাহায্য করে এবং তাদের বাড়ি যাওয়ার জন্য কিছু টাকা দিয়ে দেয়। সঙ্গীতার অনুরোধে সুভাষিস তার মোবাইল নাম্বারটি তাদেরকে দেয়। পরের দিন, এই সঙ্গীতা, ওকে একবার ফোন কর না, জিজ্ঞাসা করে দেখ না ওর বাড়িটা কোথায়। ও আচ্ছা, তাহলে এতদিনে উট পাহাড়ের নিচে এলো। এই, তুই সুভাষিসকে ভালোবেসে ফেলিসনি তো? দেখ বাবা, আমার তো কেমন গন্ডগোল লাগছে। দূর, তুইও না, ওই টাকাটা ফেরত দেওয়ার জন্য বলছিলাম। তুই যদি শুধু শুধু উল্টোপাল্টা ভাবিস, তাহলে নাম্বারটা আমাকেই দে, তোকে আর কথা বলতে হবে না। এভাবেই কামিনী সঙ্গীতার থেকে নাম্বারটি নিয়ে সুভাষিসকে ফোন করে এবং সে ঘন্টার পর ঘন্টা কথা বলতে থাকে। শুধু সেদিনই নয়, প্রায় প্রতিদিনই এভাবেই তারা কথা বলতে থাকে। ধীরে ধীরে তারা একে অপরকে পছন্দ করে ফেলে। বেশ কয়েক মাস এভাবেই কেটে যায়। এমনই একদিন, এই, তুমি বেরিয়েছো? আমি তাহলে সিটি পার্কে তোমার সঙ্গে দেখা করছি, ওকে? আর যা যা বলেছি মনে আছে তো? হ্যাঁ বাবা, হ্যাঁ, সবকিছুই মনে আছে। আর তাই তো তোমার পছন্দের কালারের জামাও পরেছি। এবার খুশি তো? এতে খুশি দুঃখের কি আছে? ওটা পরলে তোমাকে ভালো দেখাবে তাই বললাম, এছাড়া আর কিছুই নয়। সে তো আমি জানি পাগলি, আসলে তুমি কত ভালোবাসো আমি সবটাই জানি, আর এই জন্যই তো তুমি আমার কাছে স্পেশাল হয়ে উঠেছো। সুভাষিস এই ভেবেই সেদিন মনে মনে খুব খুশি হচ্ছিল। কিছুক্ষণ পর তারা দেখা করলে সুভাষিস কামিনীকে বলে, আরে কামিনী, এ তুমি কি ড্রেস পরেছো? এটা পরে তোমায় একটুও ভালো দেখাচ্ছে না। আর আমি তোমায় এটা পরতে মানা করেছিলাম না? মানা করেছিলে তাতে কি হয়েছে? তোমার সব কথাই শুনতে হবে নাকি? আমার ভালো লাগে তাই আমি পড়েছি। ওই জন্যই আমি ভালোবাসা নামক ঢংগুলোকে একদম পছন্দ করতাম না। এখন বলছো এটা ভালো নয়, দুদিন পর তো বলবে আমি ভালো নই। আরে রিল্যাক্স, এত রেগে যাচ্ছ কেন? আমি এগুলো কখন বললাম? ঠিক আছে বাবা, ওটাই পড়ো, ঝামেলা শেষ। তারা দুজনে সেখান থেকে চলে যায়। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সুভাষিস জানায় যে কোনো এক কারণে সে তার চাকরিটা হারিয়ে ফেলেছে। তাহলে তুমি এবারে কি করবে?
কি আর করব, বাবার সঙ্গে কথা হয়ে গেছে, উনি আমাকে একটা ভালো আইডিয়া দিয়েছেন। আরে তোমার চাকরি চলে গেছে আর তুমি আমায় না বলে আগে ওনাকে বলতে গেছো? আমার বাবা দীর্ঘদিন চাকরি করছে, ওনাকে জিজ্ঞাসা করলে সঠিক উপদেশ দিতেন। আর তোমার বাবা তো চাষবাস করেন, তা উনি চাকরির বিষয়ে কি উপদেশ দেবেন শুনি? আরে কি মুশকিল, এই ছোটখাটো ব্যাপার নিয়েও আমি এত মাতামাতি করব? চাকরিটা আমার গেছে, তাই সমস্যাটা আমার। শুধু শুধু তোমার বাবাকে বলে ওনাকে সমস্যায় জড়াতে চাই না আমি। ও, তাহলে আমার আর তোমার করা শুরু করে দিয়েছো, তাই তো? আসল কথাটা বলো না, যে আমাকে আর আমার পরিবারকে তোমার ভালো লাগে না। দেখো, এভাবে আমি তোমার সঙ্গে থাকতে পারবো না, যাও তো, ব্রেকআপ। শুভাশিস ভেবেছিল এটা সাধারণই একটা ঝামেলা, কিন্তু হঠাৎ করেই কামিনীর অবাস্তব কথা তাকে অবাক করে তুলেছিল। যেটাকে সে ভালোবাসা জীবনসঙ্গী ভেবে এসেছিল, আসলে যে সে সামান্য কারণে ব্রেকআপের কথা তুলবে সে ভাবতেও পারেনি। কামিনী ব্রেকআপ করে বাড়ি চলে যায়। বাড়িতে তাকে মনমরা করে থাকতে দেখি সঙ্গীতা বলে, আরে তোর আবার কি হলো? সকালে তো ভালোই গেলি, এখন মুখ ফুলিয়ে বসে আছিস যে? শুভাশিসের সঙ্গে কিছু ঝামেলা হলো নাকি? আর বলিস না, ভালোবাসা মানে তো এই নয় যে আমি ওর পোষা গোলাম, ও যা বলবে আমাকে তাই করতে হবে, আর আমার প্রত্যেক জিনিসেই হুকুম চালাবে। সকালে ওঠা থেকে রাত পর্যন্ত কি করছো, কোথায় আছো, খাওনি কেন, ফোন করনি কেন, পড়তে যাওনি কেন, আবার পড়তে গেলে তখনও ফোন না তুললে বলবে ফোন তোলনি কেন। এসবে আমি যেন বিরক্ত হয়ে উঠেছি, তাই আমি ব্রেকআপ করে নিয়েছি। আরে পাগল, এগুলোতে বিরক্ত হওয়ার কিছুই নেই, এগুলো তো ভালোবাসা। আর শুভাশিস তোকে খুবই ভালোবাসে, তাই ও তোকে এত কেয়ার করে, যেটাকে তুই বিরক্তিতার কারণ ভাবছিস। সঙ্গীতার কথা শুনে কামিনীর ভুল ভাঙে। আসলে কামিনীও শুভাশিসকে মন থেকেই ভালোবেসে ফেলেছিল। তাই সে বলে, হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, আমি রাগের মাথায় ব্রেকআপ করে এসেছি। হ্যাঁ রে, আর কিছু করা যাবে না? প্লিজ তুই কিছু বল না, প্লিজ। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, শুভাশিস খুবই বুঝদার, আর ও তোকে ভালোভাবেই চেনে। তাই আমার তো মনে হয় তুই ভালো করে অন্যায় স্বীকার করলেই সব মিটে যাবে। সঙ্গীতার কথা শুনে কামিনী শুভাশিসকে মেসেজ করে সরি বলে। এটা দেখে শুভাশিস হেসে ফেলে এবং তাকে দেখা করতে বলে। কামিনী সেখানে এলে শুভাশিস আর হাসি চেপে থাকতে পারে না, সে হেসে ফেলে। তার হাসি দেখে কামিনীও হেসে ফেলে। তারা দুজনে পরবর্তী দিনগুলোতে একে অপরকে বুঝে চলার শপথ নিয়ে সময় কাটানোর সিদ্ধান্ত নেয়।